বলছি বৌমা, তুমি যেই নতুন কম্বলটা নিয়ে এসেছো না, ওটা বের করে ফেলো, কারণ আমাদের কম্বলটাতে একদমই শীত কাটে না। বুঝতেই তো পারছো আমাদের এই একটাই কম্বল, তার উপর আবার ছেঁড়া ফাটা। তাই ভাবছি তোমার কম্বলটা বের করে ওটাই এবার ব্যবহার করব। ছেঁড়া ফাটা কম্বলটা না হয় এবার বিছানায় পেতে দেব। আমার শ্বশুরবাড়ির লোকেদের তো দেখছি শখ কম না, এরা আমার সব জিনিস নিয়ে নিয়েছে, তার উপর এখন আবার আমার কম্বলটাও চাইছে। এরা যদি আমার নতুন কম্বল নিয়ে নেয় তাহলে আমি আর পলাশ রাতে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে মারা যাব। কিন্তু আমি তো শাশুড়ি মাকে বারণ করতেও পারবো না। কি হলো বৌদি, তুমি চুপ করে আছো কেন? তুমি তো জানো আমাদের বাড়িতে কতটা ঠান্ডা লাগে, বাড়ির মধ্যে থাকলেও মনে হয় যেন কাশ্মীরে আছি। তাই জন্যই মা তোমার কাছ থেকে তোমার নতুন কম্বলটা চাইছে। তোমার নতুন কম্বল গায়ে দিলে আমাদের আর ঠান্ডা লাগবে না। দাও না বৌদি তোমার নতুন কম্বলটা। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু দাঁড়াও, আমি আমার ঘর থেকে কম্বলটা নিয়ে আসছি। এই বলে প্রীতি নিজের ঘরে যায় আর বাপের বাড়ি থেকে নিয়ে আসার নতুন কম্বল তার শাশুড়ি মা এবং ননদের হাতে ধরিয়ে দেয়। প্রীতি মনে মনে অনেক কিছু বলতে চাইলেও সে মুখ ফুটে বাড়ির সকলের সামনে কিছু বলতে পারে না। কয়েক মাস আগেই পলাশকে বিয়ে করার পর প্রীতি তার স্বামী, শাশুড়ি মা, শ্বশুর মশাই এবং এক ননদের সঙ্গে বাস করতে শুরু করে। প্রীতির শ্বশুর বাড়ির পরিবার ছিল মধ্যবিত্ত, কারণ তন্ময় বাবু তেমন কোনো কাজ করতে পারত না। বার্ধক্যজনিত কারণে এখন সে বাড়িতেই বসে থাকে। তাই তাদের বাড়িতে রোজগার করার মতো শুধুমাত্র পলাশই ছিল। কিন্তু পলাশও এখন তেমন একটা রোজগার করতে পারে না। সে এক সামান্য মুদিখানার দোকানের কর্মচারী, সেখান থেকে পলাশকে বেশি টাকা মাহিনাও দেয়া হয় না। এভাবেই খুবই কষ্টের মধ্যে দিয়ে তাদের দিন কাটে। পলাশ দেখো না আমার নতুন কম্বলটা, আমি যেটা মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেটা তোমার মা আর বোন জোর করে আমার কাছ থেকে নিয়ে নিল। আমি তো নাও বলতে পারলাম না। এখন কি করব বলো তো? এখন তো আমাদের খুব ঠান্ডা লাগছে, ওই নতুন কম্বলটা না হলে আমি তো ঘুমাতেই পারবো না। দেখো তোমার মা আমাকে এই ছেঁড়া ফাটা কম্বলটা ধরিয়ে দিয়েছে। আচ্ছা আমাদের কি ঠান্ডা লাগে না বলো? প্রীতি তুমি চিন্তা করো না, আমি নিশ্চয়ই মাহিনা পেলেই তোমার জন্য একটা নতুন কম্বল নিয়ে আসবো, কেমন? আর তাছাড়া মায়েরা তো এই ছেঁড়া ফাটা কম্বলেই ঘুমাচ্ছে, ওদেরকেও তো আমি নতুন কম্বল কিনে দিতে পারি না। তাই দয়া করে তুমি আর ওদেরকে কিছু বলো না। পলাশের কথা শুনে প্রীতি একেবারে চুপ করে যায়। আর সেদিন থেকেই প্রীতিকে সেই ছেঁড়া ফাটা কম্বলেই রাত কাটাতে হয়, যেটা প্রীতির একেবারেই পছন্দ নয়। তাই অনেক কষ্ট করেই প্রীতিকে শীতকালে রাত কাটাতে হয়, কারণ সে তার শাশুড়ি মা এবং পরিবারের কাউকেই কিছু বলতে পারে না। অন্যদিকে তার স্বামী পলাশ নতুন কম্বল কেনার জন্য আরো অনেক পরিশ্রম করতে থাকে, কিন্তু দোকানদার তাকে কোনোভাবেই অ্যাডভান্স মাহিনা দিতে চায় না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর এই কিছুদিনের মধ্যেই শীতের প্রকোপ আরো বাড়তে শুরু করে। তাই একদিন প্রীতি থাকতে না পেরে তার শাশুড়ি মাকে বলে, মা কয়দিনের জন্য আপনারা আমাদের দুজনকে ওই নতুন কম্বলটা দিন না। আসলে দেখুন না আমরা ছেঁড়া ফাটা কম্বলে একদম ঘুমাতে পারছি না। তার উপর তো আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, বাড়ির সব কাজ করতে হয়, আর আপনারা তো অনেক বেলা করে ঘুম থেকে ওঠেন। তাই আমি বলছিলাম আমাদের দুজনকে আপনারা নতুন কম্বলটা দিয়ে দিন, আর এই কদিন না হয় আপনারা ছেঁড়া কম্বলটা নিয়ে ঘুমান। বৌদি তুমি এরকম করে কথাগুলো বলতে পারলে? তুমি তো দেখতেই পাচ্ছ শীতকালে মায়ের অবস্থা খুবই খারাপ, জ্বর সর্দি সব সময় মায়ের লেগেই থাকে। তার উপর শীতের দিন এলেই বাবা একদম জড়সড় হয়ে যায়। এবছর তুমি নতুন কম্বল দিয়েছো বলে বাবা আর মা একটু ঠিকঠাক ভাবে ঘুমাতে পারছে, তা না হলে দাদাকেও তো আমরা অনেকবার করে বলেছি নতুন কম্বলের কথা, কিন্তু দাদা আজ পর্যন্ত আমাদেরকে একটাও নতুন কম্বল এনে দেয় না। এই শীতের দিনে আমাদেরও তো কষ্ট হয় বলো। বৌমা রিনা কিন্তু ঠিকই বলছে, তুমি যদি সবটা জানার পরও নতুন কম্বলটা নিতে চাও তাহলে তুমি নিতে পারো। আমার তো আর কিছু বলার নেই, ওই ছেঁড়া ফাটা কম্বলেই আমাদেরকে রাত কাটাতে হবে। আর তা না হলে আমরা পলাশকে আরো একবার নতুন কম্বল কেনার কথা বলবো। শীতকাল পড়লেই পলাশ তো আমাকে সবসময় বলে নতুন কম্বল নিয়ে এসে দেবে, কিন্তু আজ অব্দি একটা নতুন সোয়েটারও এনে দিতে পারলো না। শাশুড়ি মা এবং ননদের কথা শুনে প্রীতি প্রচন্ড পরিমাণে অবাক হয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন প্রীতি বাধ্য হয়ে তার মাকে ফোন করে বলে, হ্যালো মা, কেমন আছো তোমরা? তোমরা তো আমাকে ভুলেই গেছো। এই গরিব পরিবারে বিয়ে দিয়ে তোমরা যে আমার কত বড় ক্ষতি করেছো সেটা শুধু আমিই বুঝতে পারছি। তুমি আর বাবা আমাকে তো একটা বড়লোক পরিবারে বিয়ে দিতে পারতে বলো, তাহলে আমাকে এত কষ্টে দিন কাটাতে হতো না। এই শীতের রাত্রিবেলা আমাকে ছেঁড়া ফাটা কম্বল গায়ে দিয়ে ঘুমাতে হয়।
তুই এরকম করে বলিস না রে মা, তোর বাবা তো সামান্য দিনমজুরের কাজ করে সংসার চালায়। আমরাও কি আর বড়লোক যে তোর ধনী পরিবারে বিয়ে দেব? ধনী পরিবারে বিয়ে দিতে হলে অনেক টাকা যৌতুকের দরকার পড়ে। অত টাকা কি আমাদের কাছে ছিল? তাই অনেক কষ্ট করে আমরা তোর মাসির কাছ থেকে টাকা ধার করি তোকে এই নতুন কম্বলটা কিনে দিয়েছিলাম, কিন্তু তুই আবার এখন বলছিস ছেঁড়া ফাটা কম্বলে তোকে রাত কাটাতে হচ্ছে। কারণ আমার শাশুড়ি মা আমার কাছ থেকে নতুন কম্বলটা নিয়ে নিয়েছে আর আমাকে একটা ছেঁড়া কম্বল দিয়েছে। তুমি যদি আমাকে অন্তত দুটো কম্বল কিনে দিতে তাহলে অন্তত শীতের দিনগুলো আমাকে কষ্ট পেতে হতো না। এখন পলাশের কাছেও টাকা নেই যে পলাশ এখন আমাদের জন্য একটা ভালো কম্বল কিনে নিয়ে আসবে। আমাদের তো আর কিছু করার নেই রে মা, কারণ তোর বাবার কাছেও এখন টাকা নেই যে তোকে একটা নতুন কম্বল কিনে দেবে। কিন্তু তুই চিন্তা করিস না, পলাশ ঠিক নতুন কম্বল কিনে নিয়ে এসে দেবে, তুই একটু ধৈর্য ধর। মায়ের মুখে এমন কথা শুনে প্রীতির খুবই রাগ হয়, তাই সে মায়ের মুখের উপর ফোন কেটে দেয়, কারণ সে বুঝতে পারে যে এখন তার বাবা মাও তাকে কম্বল কিনে দিতে পারবে না। এভাবেই আরো কিছুদিন কাটে, আর একদিন প্রীতির জন্মদিন ছিল, আর সেই দিন প্রীতি প্রচন্ড পরিমাণে খুশি। আর প্রীতি তার জন্মদিনের কথা শ্বশুরবাড়ির সবাইকে জানায়। দাদা, তোকে কিন্তু বৌদির জন্য একটা গিফট নিয়ে আসতেই হবে, কারণ বৌদি আমাদের জন্য অনেক কষ্ট করছে। এই শীতের মধ্যে নিজের নতুন কম্বল আমাদেরকে দিয়েছে, আর এই শীতকালের মধ্যে যেহেতু বৌদির বার্থডে পড়েছে, তাই তোকে কিন্তু একটা ভালো কিছু গিফট বৌদিকে দিতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই, আমি তো ভাবছি তোর বৌদির জন্য আমি কিছু খাবার নিয়ে আসবো, আর তাছাড়াও বাইরের খাবার একটু বেশিই পছন্দ করে। না পলাশ, তুমি যেই টাকা দিয়ে আমার জন্য খাবার কিনে নিয়ে আসবে, সেই টাকা দিয়ে যদি তুমি আমাদের সবার জন্য মাছ মাংস কিনে নিয়ে আসো, তাহলে আমরা সবাই ভালো মন্দ খাবার খেতে পারবো। তোমাকে আমার জন্য কিছু কিনে আনতে হবে না। তাছাড়া বাবা মা রিনা তোমরা তো সবাই আমার পরিবার, তাই আমি তোমাদের জন্য করব না তো কাদের জন্য করব? আমার কোনো কষ্ট হচ্ছে না, বিশ্বাস করো। ঠিক আছে, তাহলে তুমি যখন চাও না তোমার জন্য আমি কোনো কিছু গিফট নিয়ে আসি, তাহলে আমি সবজি কিংবা মাছ মাংস কোনো কিছু নিয়ে আসবো, কালকে সবাই মিলে খাওয়া হবে। আর প্রীতি, তুমি কিন্তু একটা কথা ঠিকই বলেছো, আমরা ওই ছেঁড়া ফাটা কম্বলেই রাত কাটিয়ে নেবো। শীত লাগে তো কি হয়েছে, মা বাবা তো ভালো আছে, আর এটা দেখেই আমি অনেক খুশি। পলাশের কথা শুনে তার পরিবার খুব খুশি হলেও প্রীতি কিছুতেই খুশি হতে পারে না, কারণ শীতের রাত্রিবেলা তাকে অনেক কষ্ট করে ঘুমাতে হয়। সে প্রত্যেকদিন ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে থাকে, কিন্তু পলাশ তাকে কোনোভাবেই সাহায্য করতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর শীতের প্রভাব যেন আরো বাড়তেই থাকে। তাই একদিন প্রীতি কোনো উপায় না পেয়ে সেই ছেঁড়া ফাটা কম্বল সেলাই করতে শুরু করে। আর কিছু করার নেই, যেখানে যেখানে কম্বলটা ছেঁড়া আছে সেগুলো আমি ভালো করে সুতো দিয়ে সেলাই করে ফেলি, মনে হচ্ছে তাহলে ঠান্ডা কম লাগবে। আর এই কম্বলটা তো অনেকদিন আগের পুরানো কম্বল, তাই এত পাতলা হয়ে গেছে, আমি যতই সেলাই করি না কেন তবুও আমাদের ঠান্ডা লাগবে। কিন্তু আমার এখন কিছু করার নেই, এতদিন হয়ে গেল, আমার মনে হচ্ছে পলাশ কিপটামি করছে। কতবার করে বলেছি একটা নতুন কম্বল কিনতে, কিন্তু পলাশ তো আমার কথাতে পাত্তাই দিচ্ছে না। ঠিক এমন সময় সেখানে রিনা চলে আসে। কি গো বৌদি, তুমি এই পুরানো ছেঁড়া ফাটা কম্বলটা সেলাই করছো? এটা সেলাই করে কিছুই হবে না, কারণ এটা তো অনেক পাতলা হয়ে গেছে। আমি বুঝতে পারছি নতুন কম্বলটা আমরা নিয়েছি বলে তোমার অনেক সমস্যা হচ্ছে, কিন্তু বৌদি তুমি যদি দাদার হাত থেকে যেমন হোক করে টাকা বের করতে পারো, তাহলে কিন্তু তুমি নতুন কম্বল গায়ে দিয়ে ঘুমাতে পারবে। কারণ আমি আমার দাদাকে খুব ভালো করেই চিনি, দাদা কিন্তু ভীষণ কিপটা। আমি এখন খুব ভালো মতোই বুঝতে পারছি, ও অনেকদিন ধরে বলছে আমার জন্য কম্বল কিনে নিয়ে আসবে, কিন্তু এখনো পর্যন্ত নতুন কম্বল কিনতে পারলো না। আমি কতটা কষ্ট করে ঘুমাচ্ছি ও যেন চোখে দেখতেও পায় না। আমার ঠান্ডার মধ্যে ঘুমাতে প্রচন্ড কষ্ট হয়, কিন্তু আমি তো চাইলেই তোমাদের কাছ থেকে কম্বলটা চেয়ে নিতে পারি না বলো, কারণ আমি জানি ওই কম্বলটা আমি নিয়ে নিলে আমাদের বয়স্ক বাবা মার খুব কষ্ট হবে। বৌদি, এবার তোমাকে কিছু একটা করতেই হবে। দাদার কাছ থেকে টাকা নিয়ে তুমি বরং একটা নতুন কম্বল কিনে ফেলো, তাহলে দেখবে দাদা তোমাকে কিছু বলতে পারবে না। আর দাদা যদিও তোমাকে কিছু বলে, তাহলে আমি আর মা দাদাকে অনেক কথা শোনাবো। রিনার কথা শুনে প্রীতির মাথায় বুদ্ধি আসে, তাই সে ঠিক করে পলাশের জমানো টাকা থেকে সে নিজের জন্য নতুন কম্বল কিনে আনবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর হঠাৎই একদিন প্রীতি পলাশের জমানো টাকা থেকে কম্বল কিনে নিয়ে আসে, কিন্তু সেটা পলাশ কোনোভাবেই জানতে পারে না। কিন্তু সেদিন রাত্রিবেলা যখন প্রীতি নতুন কম্বল গায়ে দিয়ে ঘুমায়, তখন সেটা দেখে পলাশ একেবারে চমকে ওঠে। কি হলো পলাশ, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? এসো, নতুন কম্বলের মধ্যে ঘুমিয়ে পড়ো। এবার থেকে নতুন কম্বলে তুমি আরাম করে ঘুমাতে পারবে। আর আমারও খুব ঘুম পেয়েছে, তোমার আসার আওয়াজে আমার ঘুমটাই ভেঙে গেল, শুয়ে পড়ো।
কিন্তু প্রীতি, তোমার কাছে এই নতুন কম্বল কোথা থেকে এলো? ও, মনে হচ্ছে তোমার বাবা মা পাঠিয়েছে, তাই তো? তুমি মনে হয় তোমার বাবা মাকে নতুন কম্বল পাঠানোর কথা বলেছিলে। যাক, তাহলে তোমার বাবা এতদিন একটা ভালোই কাজ করেছে। আসলে তোমাকে বলা হয়নি, তুমি তো আমার কাছে কিছু টাকা রাখতে দিয়েছিলে, আমি সেই টাকা দিয়েই কম্বল কিনে নিয়ে এসেছি। তুমি তো কবে থেকে বলছো আমাকে কম্বল কিনে দেবে, এমনকি আমি ভেবেছিলাম আমার বার্থডেতে তুমি আমাকে নতুন কম্বল উপহার দেবে, যাতে ঠান্ডায় আমার কোনো কষ্ট না হয় আর আমি রাত্রিবেলা আরাম করে ঘুমাতে পারি। কিন্তু তুমি 1 নম্বরের কিপটা। একটা কম্বল তো দূরের কথা, তুমি আমার জন্য একটা সামান্য কেক পর্যন্ত কিনে নিয়ে আসোনি। প্রীতির মুখে এমন কথা শুনে পলাশ একেবারে চমকে ওঠে। তুমি এটা কি করলে? আমি তো ওই টাকাগুলো বাড়ি ঠিকঠাক করার জন্য জমিয়ে রেখেছিলাম, তুমি আবার ওই টাকাগুলো দিয়ে কম্বল কিনে ফেললে। হে ঈশ্বর, এখন আমি কোথায় থেকে আবার টাকা পাবো? উফ প্রীতি, তুমি একবার তোমাকে জিজ্ঞাসা করে নিতে পারতে, তাই না? আমাকে না বলেই আমার টাকা নিয়ে এইভাবে তুমি কম্বল কিনে ফেললে। তোমাকে 1000বার বলেও তো কোনো লাভ হয়নি, তাই আমি ঠিক করলাম তোমাকে আর কিছু বলবো না, যা করার আমিই করব। এতদিন হয়ে গেল, শীতকাল তো এবার প্রায় চলেই যাচ্ছে, তুমি এতদিন বাড়িটাও ঠিক করনি আর কম্বলও কিনে নিয়ে আসোনি, আর এখন যখন আমি নিজে থেকে কম্বল কিনেছি তখন তুমি বলছো বাড়ি ঠিক করার জন্য টাকা জমিয়েছিলে। তোমার মিথ্যা কথা আমি আর শুনতে চাই না, বেশি কথা না বলে চুপচাপ এবার ঘুমিয়ে পড়ো। প্রীতির কথা শুনে পলাশ প্রচন্ড পরিমাণে রেগে যায়, কিন্তু তবুও পলাশ কিছু বলতে পারে না, কারণ পলাশ খুব ভালো করেই জানি সে যদি এখন কোনো কথা বলে তাহলে তার মা এবং বোনও তার উপর চটে যাবে। সেই জন্য পলাশ কিছু না বলেই চুপচাপ নতুন কম্বলের মধ্যে ঘুমিয়ে পড়ে। এভাবেই সেদিন থেকে পলাশ এবং প্রীতি দুজনেই রাত্রিবেলা আরাম করে ঘুমাতে পারে।